যুদ্ধের ষষ্ঠ দিনে ইরানের চিকিৎসা কেন্দ্র স্টেডিয়ামে নতুন করে হামলা, মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি আইআরজিসি। যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে অস্থিরতা। 120 ঘন্টারও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ। স্বাভাবিক অবস্থার তুলনায় সংযোগ নেমে এসেছে মাত্র 1%। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সন্দ্বীপের জাহেদের মৃত্যু। যুদ্ধের দামামায় দুবাই থেকে ফিরলেন 378 বাংলাদেশি। আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ও মার্কিন ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। রেড ক্রিসেন্ট জানিয়েছে ইরানের 13টি চিকিৎসা কেন্দ্র ও রেড ক্রিসেন্টের 9টি সেবা কেন্দ্রে নতুন করে হামলা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় টিভি ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং জানায়, ইসরায়েলের হামলায় তেহরানের একটি স্টেডিয়াম ধ্বংস হয়েছে। সেই সাথে পূর্ব তেহরানের একাধিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ। অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের তেল ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরের জলসীমায় ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তেহরানের এই হামলা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, অভিযানে অংশ নেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী। IRGC জনসংযোগ বিভাগ জানায়, তাদের নৌ ইউনিট অত্যন্ত নিখুঁতভাবে ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হামলার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় বলেও জানায় তারা। IRGCর দাবি, এই ধরনের অভিযান তাদের সামরিক সক্ষমতারই প্রমাণ। পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তাও। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের উত্তরে এই হামলার মাধ্যমে কৌশলগত বার্তা দিতে চাইছে তেহরান। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় নিজেদের প্রভাব ও শক্তির অবস্থান বিশ্বকে জানান দিতে এই পদক্ষেপ। রনি আহমেদ, নিউজ 24। ইরানে চলমান উত্তেজনার মধ্যে টানা 120 ঘন্টা অর্থাৎ 5 দিনেরও বেশি সময় ধরে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। স্বাভাবিক অবস্থার তুলনায় সংযোগ নেমে এসেছে মাত্র 1%। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার সংযোগ পরিস্থিতির অবনতির বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে এমন ব্ল্যাকআউট চলতে থাকলে তথ্য প্রবাহ, গণমাধ্যম ও নাগরিক অধিকার সব ক্ষেত্রেই এর গভীর প্রভাব পড়তে পারে। ইরানে ইন্টারনেট পরিষেবা ষষ্ঠ দিনেও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে সাধারণ জনগণ, সাংবাদিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অনলাইনে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করতে পারছেন না। এই তথ্য জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার ও অন্যান্য মনিটরিং সংস্থা। Most of them, I can say. এখন ইন্টারনেট নেই, এটি ব্ল্যাকআউট। আমরা আমাদের পরিবার সম্পর্কে কিছুই জানি না। প্রতিদিন আমাদের ভয় থাকে, প্রচুর বিদ্রোহ হচ্ছে। সম্প্রতি আমি আমার চাচাতো ভাইকে হারিয়েছি। এটি মেনে নেওয়া কঠিন। That they can bring their সাধারণত সরকার বিরোধী বিক্ষোভ বা কোনো জাতীয় সংকটের সময় ইরান কর্তৃপক্ষ কঠোর ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় মানুষের দৈনন্দিন যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং অনলাইনে সেবা গ্রহণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শাটডাউনের কারণে ব্যাহত দেশের অভ্যন্তরীণ সংবাদ প্রবাহ, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে উঠেছে। ক্লাউডফ্লেয়ার ইরানের ইন্টারনেট ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে।
এদিকে ইন্টারনেট সচল রাখতে কিছু মানুষ ঝুঁকি নিয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করছেন। অভ্যন্তরীণ সূত্র জানায় কয়েকটি শহরে সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট চালু থাকলেও তা অত্যন্ত ধীর গতি এবং নির্দিষ্ট কিছু সাইটে সীমাবদ্ধ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিকে অনেকেই ডিজিটাল অন্ধকার হিসেবে উল্লেখ করেছেন, যেখানে একটি দেশের জনগণ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান যুদ্ধের সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে গড় গ্যাসের দাম প্রতি গ্যালনে আরও 5 সেন্ট বেড়ে $3.25 দাঁড়িয়েছে, যা গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন। গেল 27 ফেব্রুয়ারি থেকে প্রতি গ্যালনে গ্যাসের দাম বেড়ে 2.6 সেন্ট হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ হওয়ায় গ্যাসের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে, যেখানে বিশ্বে মোট উৎপাদিত তেলের 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান তার তেল সমৃদ্ধ প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্রের আঘাত আনছে। এতে করে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে হু হু করে বাড়ছে তেল ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, দেশটিতে গেল 3 দিনে যে হারে দাম বেড়েছে তা 2005 সালের হ্যারিকেন ক্যাটরিনার পরে সর্বোচ্চ, যেখানে গেল মঙ্গলবার গ্যাসের দাম বেড়ে হয় 11 সেন্ট। যুদ্ধের 5ম দিনে যা আরও 9 সেন্ট বৃদ্ধি পায়। এতে গেল 3 দিন গ্যাসের দাম বেড়ে 2.6 সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশটিতে গ্যাসের চেয়েও দ্রুত গতিতে বেড়েছে ডিজেলের দাম। গেল 3 দিনে ডিজেল প্রতি গ্যালনে 40 সেন্ট বেড়ে $4.17 পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন নাগরিকদের জীবনে। যুক্তরাষ্ট্রের কৃষকেরা তাদের কৃষি যন্ত্রপাতিতে ডিজেল ব্যবহার করে থাকেন, সেই সাথে দেশটির জনগণ ঘর গরম রাখতে হিটিং অয়েল ব্যবহার করেন। বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করবে। রনি আহমেদ, নিউজ 24। এদিকে বাহরাইনের পর এবার কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপের জাহেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের মরু অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। জাহেদ উটের খামারে চাকরি করতেন বলে জানায় পরিবার। জাহেদের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরে আসুক এমন আশা স্বজনদের। এর আগে বাহরাইনেও সন্দ্বীপের একজনের মৃত্যু হয়েছে। নানা উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে আবুধাবি থেকে দেশে ফিরলেন 378 জন বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে ইউএস বাংলার 2টি বিশেষ ফ্লাইটে আসেন তারা। যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা কাটিয়ে দেশের মাটিতে পা রাখে পরিবারের সাথে পুনর্মিলনে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আবুধাবি ফেরত মানুষগুলো জানান, যুদ্ধ পরিস্থিতি অনেকটাই কেটে গেছে। কলিজার আকরামকে ফিরে পেয়ে 70 বছর বয়সী মা আজিজুন নাহারের খুশির সীমা নেই। যুদ্ধের মধ্যে আটকে পড়া ছেলে ফিরেছে মায়ের কাছে, এমন সাক্ষাৎ যেন অনেকটা স্বপ্নের মতোই। আমার এই একটাই সোনা, মানে 2টা মেয়ে, একটাই সন্তান, এই একটাই। খুশিতে কান্না চলে আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। যুদ্ধ পরিস্থিতিতে দুবাই ফেরত মানুষদের পরিবার ও স্বজনরা বরণ করছিলেন উচ্ছ্বাসের সাথে। এ শুধু তাদের ফিরে পাওয়া নয়, উদ্বেগ আর উৎকণ্ঠা থেকে মুক্তি। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দুবাইয়ে এক একটা মিসাইলের আক্রমণ ঘিরেছিল শঙ্কা। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে আসতে পেরে স্বস্তির কথা জানায় তারা। আপনার গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। এই সিস্টেম আমরা ছিলাম আর কি। যেহেতু দুবাই আরব আমিরাত একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল, ওইখানে ইরানের সংঘর্ষটা একটু বেশি হয়েছিল, যার কারণে আমেরিকার কারণে তো পরিবারের আশঙ্কা ছিল খুবই দুঃখজনক। দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে বলে দাবি দুবাই ফেরত যাত্রীদের। আমেরিকান ইয়েগুলি আছে, ঘাটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। আর আমেরিকান যারা অবস্থান করছে হোটেলগুলিতে, ওই হোটেলগুলিতে আক্রমণ করছে। এমনি সাধারণ মানুষের কোনো সমস্যা করেনি। এখানে কোনো ধরনের আতঙ্কিত না আমরা, ওখানে পরিবেশ যথেষ্ট ভালো, আমাদের কাজ সবকিছু নর্মালি।
বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে আটকে পড়া বাংলাদেশি নিয়ে দেশে ফিরে। যুদ্ধ অবস্থার মধ্যে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই তারা অবস্থান করছিল। সেই অনিশ্চিত পরিবেশটা থেকে তাদেরকে আসলে আমি বলবো যে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসছে। সবকিছু মিলে হচ্ছে আমি বলবো যে সেটা আসলে বিশ্বাস, আস্থা এবং ইউএস বাংলা যাত্রীদের প্রতি, বাংলাদেশিদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগার একটা ব্যাপার আছে, তারই প্রতিদান হিসেবে আমরা আসলে এই ফ্লাইটটা পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ 34টি সহ গেল 6 দিনে বাতিল হয়েছে মোট 210টি ফ্লাইট। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দক্ষিণ কোরিয়ার ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইসো এর উদ্যোগে কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মিঠু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইফতার পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ওয়েলফেয়ার অর্গানাইজেশন দক্ষিণ কোরিয়া ইসো কর্তৃক আয়োজিত আজকের কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আয়োজন করা হয়েছে। ইসো কর্তৃপক্ষকে অসাধারণ অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত আয়োজনটা করার উদ্দেশ্য হলো অমুসলিম দেশে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ইসলাম প্রচার হবে এবং আমাদের ধর্মীয় চর্চা হবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইতালিতে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ইতালি শাখা। মাহফিলে প্রধানমন্ত্রীর বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনা করা হয়। স্থানীয় সময় রোববার মিলান শহরের একটি মসজিদে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সভাপতিত্ব করেন মিলান বিএনপির সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ মনির এবং সঞ্চালনা করেন ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার রবিন। দলের দোয়া চাই, তার রুহের মাগফিরাত কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আগামী বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনার উপলক্ষে আজকের এই ইফতারি দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান শাখার পক্ষে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে MNU বিজনেস স্কুল অডিটোরিয়ামে প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বহুভাষিক শিক্ষায় যুব সমাজের ভূমিকা প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মাতৃভাষা ভিত্তিক শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি জুলফা ইব্রাহিম ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলা ও ধিভেই ভাষায় আবৃত্তি এবং ঐতিহ্যবাহী রাইভারু পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। প্রয়াত প্রধানমন্ত্রীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পদক পেতে যাওয়াদের তালিকা চূড়ান্ত হয়। এতে দেখা গেছে এবার পুরস্কার পাচ্ছেন 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য ব্যক্তির নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি, মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয়। 4 দশকের বেশি সময় বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে দেশ গঠনে তার অবদান অনস্বীকার্য, যার স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র। 2026 সালের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে মরণোত্তর এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে স্বাধীনতা পুরস্কার পেতে যাওয়াদের তালিকা চূড়ান্ত হয়। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে।
1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন মোট 15 জন ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। বেগম খালেদা জিয়া ছাড়াও মরণোত্তর পুরস্কার পাচ্ছেন আরো 6 জন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও মেহরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ ও জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহিরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর AM রহিম, অধ্যাপক সুকুমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুফতি মজুমদার এ সম্মাননা পাচ্ছেন। 5টি প্রতিষ্ঠানও পাচ্ছে এবারের স্বাধীনতা পুরস্কার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, জনসেবায় SS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে এই পুরস্কার। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছরই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 18 ক্যারেট মানের 50 গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, 3 লক্ষ টাকা ও একটি সম্মাননা পত্র দেওয়া হয়। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এদিকে নির্বাহী আদেশে বাড়ল ঈদের ছুটি। 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ছুটি ঘোষণা করল সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এদিকে প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড সহ সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হবে বলে জানান তথ্যমন্ত্রী। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে 7 দিন করেছে সরকার। পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ছুটি হবে 17 থেকে 23 মার্চ, মোট 7 দিন। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমে লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও। তথ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতির ভাষণে থাকবে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করব। মন্ত্রিসভার বৈঠকের পর কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সরকার গণভোটে জনসাধারণের ইচ্ছা অনুসারে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি ব্যাহত করে এমন কাজ করা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং সংস্কার ব্যবস্থা বিলম্বিত করার প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, সরকার গঠনের পর থেকে বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ দেখা গেছে। দুর্নীতিগ্রস্ত অভিজাত এবং ঋণ খেলাপিদের প্রভাবশালী পদে স্থান দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক। The government has failed to implement the necessary responsibilities for forming the Constitutional Reform Council in accordance with the popular will expressed through the referendum.
Such inaction undermines public confidence, hampers democratic norms, and threatens national stability. Attempts to obstruct judicial process and delay reform measures are deeply concerning. দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।